আচ্ছা, তো আজকে আমরা আলোচনা করব ইলেকট্রিসিটি বা তড়িৎ নিয়ে। তো প্রথমে ইলেকট্রিসিটি কি, এই প্রশ্নটা হচ্ছে আমাদের মাথায় সবার আগে আসে। যে কোনো কথা শুনলি তো এটা কি সেটা সবার আগেই মাথায় আসবে। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে ইলেকট্রিসিটি নিজে হচ্ছে একটা ফেনোমেনন। ধরো ইলেকট্রিসিটি ওয়ার্ডটা কোনো স্পেসিফিক কোয়ান্টিটিকে নির্দেশ করে না। তোমরা যদি অলরেডি কোয়ান্টিটি কি সেটা যদি মানে ক্লাসটা করে থাকো, তাহলে তোমরা মানে কোয়ান্টিটি যে মেজারমেন্ট করতে এটা জানো অলরেডি। তো ইলেকট্রিসিটি নিজে কোনো কোয়ান্টিটি না। ইলেকট্রিসিটি হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স রিলেটেড যত কোয়ান্টিটি আছে সেই সবগুলা কোয়ান্টিটি একে অপরের সাথে রিলেটেড। আর এই পুরা সাবজেক্টটাকে একসাথে বলে ইলেকট্রিসিটি। আর ইলেকট্রিসিটির উৎপত্তি কোথায়? ধরো প্রত্যেক সাবজেক্টে একটা বেস থাকে। উৎপত্তি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থেকে। প্রথম হচ্ছে ফোর্স থেকে কেন উৎপত্তি। তার আগে আমরা জানতে হবে আমাদের মৌলিক ফোর্স আছে 4 রকম। পুরো ইউনিভার্সে 4টা ফোর্স ফিজিসিস্ট এখন পর্যন্ত বের করছে। যে 4টা ফোর্স হচ্ছে একে অপরের থেকে পুরোপুরি আলাদা, আর সেই 4টা ফোর্স মিলে হচ্ছে ইউনিভার্সটা গভর্ন করে। আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আর একটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, আর একটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এখন এই প্রত্যেকটা ফোর্সের আলাদা কারণ আছে। যেমন গ্র্যাভিটি, গ্র্যাভিটি নিয়ে যদি আমরা একটা কথা বলি, গ্র্যাভিটি কি? গ্র্যাভিটি সম্পর্কে ধারণা তো আছে যে পৃথিবী নিচের দিকে টানে। গ্র্যাভিটি একটা ফোর্স নিজে। এই ফোর্সটা অবজেক্টের একটা প্রপার্টির কারণে কাজ করে। প্রপার্টিটার নাম হচ্ছে ম্যাস। মানে একটা অবজেক্টের ম্যাস থাকলে সেটা গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল করবে অন্য একটা অবজেক্টের ম্যাস থাকলে। মানে ম্যাস হচ্ছে তোমার ম্যাটারের একটা প্রপার্টি। পদার্থের ম্যাস থাকে, আর সেই প্রপার্টিটার কারণে পদার্থ একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে। মানে জিনিসটা এভাবে কাজ করে যে আ প্রপার্টি অফ ম্যাটার হচ্ছে একটা ফোর্স ক্রিয়েট করে। বা এটাকে উল্টাভাবে চিন্তা করা যায় যে একটা ফোর্সের কারণ কি, কেন একটা ফোর্স থাকবে। সেটার কারণ হচ্ছে একটা অবজেক্টের একটা প্রপার্টি। সেই প্রপার্টিটা অবজেক্টের আছে বলে অবজেক্ট এই ফোর্সটা ফিল করতেছে। এখন আসো, তোমার হচ্ছে এই ফোর্সটা যদি হয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তাহলে এই প্রপার্টিটা অবজেক্টের হচ্ছে চার্জ। এখন এখানে আরেকটা কথা আছে। ধরো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক কথাটার মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে ইলেকট্রো বা ইলেকট্রিসিটি সংক্রান্ত, আর একটা হচ্ছে ম্যাগনেট। ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম এই দুটো আলাদা টপিক। মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আলাদা টপিক হিসেবে মানুষ কনসিডার করতো। ধরো দুইটা ম্যাগনেট যখন তুমি কাছে আনবা, যখন সেই দুইটা ম্যাগনেট হচ্ছে একটা আরেকটাকে রিপেল করবে বা অ্যাট্রাক্ট করবে। আবার তুমি যখন চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর পরে কাগজের উপরে ধরো, তখন কাগজটা অ্যাট্রাক্ট করবে। এইটা আরেক ধরনের ফোর্স, দুটাই ফোর্স। কিন্তু দুটা যে সেম ফোর্স এটা মানুষ অনেক পরে বুঝতে পারছে। আমার কথা হচ্ছে যে সেম ফোর্সই যে ফান্ডামেন্টালি সেটাও না। ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স দুইটা আলাদা। চার্জও কিন্তু দুই রকম, ইলেকট্রিক চার্জ আর ম্যাগনেটিক চার্জ। কিন্তু একদম পরে গবেষণা করে দেখা গেছে, মানে বের করছে অনেকে ইকুয়েশন দিয়া, ম্যাক্সওয়েলের 4টা ইকুয়েশন দিয়ে হচ্ছে ইলেকট্রিক মানে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজমকে এক করে ফেলা হয়েছে। মানে দুটো আসলে একই ফেনোমেননের দুইটা সাইড, দুইটা আলাদা আলাদা ভাবে আমরা এক্সপ্লোর করছি। পরে দেখা গেছে যে দুইটার উৎপত্তি একই জায়গা থেকে, জাস্ট ডিফারেন্ট সাইড। এবার আসো, আজকে আমরা অত মানে কঠিন জিনিসে যাব না, আমরা হচ্ছে বেসিক প্রপার্টিতে যাব। চার্জ যে এটার কথা বললাম, যে অবজেক্টের একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা হচ্ছে চার্জ। এই চার্জ এর কারণে অবজেক্টরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল করে। এখন আসো, চার্জ কি? কথা হচ্ছে যে ম্যাস। ম্যাস হচ্ছে একটা অবজেক্ট একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডে গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল করবে কি করবে না, সেই জিনিসটা অবজেক্টের যে প্রপার্টির উপর ডিপেন্ড করে। সেই প্রপার্টিটা হচ্ছে
ওই অবজেক্টের চার্জ। আর মানে অবজেক্টের ম্যাস। সিমিলারলি ইলেকট্রিক ফিল্ড, একটা অবজেক্ট, ইলেকট্রিক ফিল্ডে একটা অবজেক্ট ইলেকট্রিক ফোর্স ফিল করবে কি করবে না, সেটা ডিপেন্ড করে অবজেক্টের চার্জের উপর। এখন আসো, তোমার সবগুলা ফোর্সের একটা ফিল্ড থাকে। মানে ধরো একটা ফোর্স যখন তুমি অ্যাপ্লাই করতেছো তখন সেই ফোর্সটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ধরো একটা নির্দিষ্ট জায়গায় ভিন্ন ভিন্ন অবজেক্ট রাখলে ভিন্ন ভিন্ন অ্যামাউন্টের ফোর্স ফিল করে। কারণ হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় ওই ফোর্সের বাকি সব প্রপার্টি গুলো সেম, শুধু অবজেক্টটা ডিফারেন্ট। তো অবজেক্টের যেই প্রপার্টিটা ডিফারেন্ট হওয়ার কারণে দুটো অবজেক্ট ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ফোর্স ফিল করে, সেই প্রপার্টিটার কথা আমরা এখানে বলতেছি। এখানে সেটা হচ্ছে চার্জ। ধরো নির্দিষ্ট জায়গায় আশেপাশে আরো কিছু চার্জ আছে, একটা পজিটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে, আর একটা পজিটিভ চার্জ আছে, কিন্তু আমি এই পয়েন্টটার কথা বলতেছি, এই বক্সটার মধ্যে তুমি যদি Q1 চার্জ রাখো তাইলে ও F1 ফোর্স ফিল করে, আবার Q2 চার্জ রাখলে F2 ফোর্স ফিল করে, Q3 চার্জ রাখলে F3 ফোর্স ফিল করে। মানে চার্জ না, অবজেক্ট। ধরো আমি Q1 একটা অবজেক্ট, Q2 আরেকটা অবজেক্ট, Q3 আরেকটা অবজেক্ট। একটা নির্দিষ্ট জায়গায় তিনটা অবজেক্ট রাখলে তিনটা ভিন্ন ভিন্ন ফোর্স ফিল করতেছে ইলেকট্রিক প্রপার্টিজ এর কারণে। সেই প্রপার্টিজ গুলো আমরা পরে ডিটেলসে জানতেছি। কথা হচ্ছে যে এই তিনটা অবজেক্টের অবস্থান সেম, আশেপাশে যা আছে সব সেম, অবজেক্ট তিনটা খালি ডিফারেন্ট। অবজেক্ট তিনটার কোন জিনিসটা ডিফারেন্ট, যেটার কারণে ফোর্স ডিফারেন্ট? একটা প্রপার্টির কারণে। মানে তিনটার নিশ্চয়ই একটা প্রপার্টি ডিফারেন্ট হইতে হবে, কারণ যদি সবগুলা প্রপার্টি সেম হয় তিনটা অবজেক্টের, তাহলে ফোর্স তো সেম হইতেই হবে। যেহেতু ফোর্স ডিফারেন্ট, তার মানে অবজেক্ট তিনটার একটা প্রপার্টি আছে, যে প্রপার্টিটা ডিফারেন্ট, সেই প্রপার্টিটার নাম দেওয়া হয়েছে চার্জ। এবার আসো, চার্জ যে অবজেক্টের একটা প্রপার্টি, এই প্রপার্টিটা ধরো বোঝা গেছে কেমনে। ধরো তুমি একজন নর্মাল বিজ্ঞানী, ধরো তো তুমি হচ্ছে একটা অবজেক্টের চার্জ বুঝবা কিভাবে? চার্জ বোঝার জন্য তোমাকে, ধরো তুমি একদিন নর্মালি একটাই করলা, চিরুনি নিলা, চিরুনি নিয়ে হচ্ছে মাথা আঁচড়ানোর পরে কাগজ এর টুকরা নিলা, কাগজের টুকরাগুলো হচ্ছে উপরে উঠে আসতেছে। এখন এই ফেনোমেননটা ধরো একজন দেখছে, সে এখনো চার্জ সম্পর্কে জানে না কিছু। তো সে ভাবলো যে কাগজগুলো নর্মালি তো নিচে পড়বে, কারণ নিচের দিকে গ্র্যাভিটি আছে। একটা কাগজের পার্টিকেলের কথা চিন্তা করো, নিচের দিকে ওর গ্র্যাভিটি আছে, উপরের দিকে কিছু একটা তো থাকতে হবে। কি আছে যেটার কারণে হচ্ছে ও চিরুনির দিকে যাচ্ছে? কিছু একটা তো আছে যেটার কারণে চিরুনির দিকে যাচ্ছে। সে কিছু একটা কি, কিছু একটা কি সেইটার আসার আগে আমরা আগে হচ্ছে থিওরিটা জেনে আসি, তারপরে হচ্ছে আসতেছি যে কেন চার্জ এভাবে যায়। মানে এইটা কেন হচ্ছে ঘষার আগে পরে হয় এটা নিয়েও কথা আছে। তার আগে আমরা একটু ফান্ডামেন্টাল প্রপার্টি জেনে আসি। ধরো অ্যাটম কি দিয়ে তৈরি? প্রত্যেকটা অ্যাটম হচ্ছে সেন্টারে একটা নিউক্লিয়াস থাকে পজিটিভলি চার্জড, আর বাইরে একটা ইলেকট্রন ঘোরে, একটা বা দুইটা বা যে কয়টাই হোক নেগেটিভলি চার্জড। এখন আসলে এই পরমাণুর এই মডেলটা তোমরা অনেকেই অলরেডি জানো যে সবগুলো অ্যাটম এইভাবে তৈরি। আর যারা জানো না তারা হচ্ছে ধরো স্ট্রাকচার অফ অ্যাটম আলাদাভাবে পড়তে হবে। কিন্তু এটা বুঝতে হবে যে একটা অ্যাটমে তিনটা পার্টিকেল আছে। একটা হচ্ছে ইলেকট্রন, আর আছে প্রোটন, আর আছে নিউট্রন। এখন আসো, এই তিনটা পার্টিকেল যে আছে, এই তিনটা পার্টিকেল কিভাবে আসে, কিভাবে আবিষ্কার হয়েছে যে অ্যাটমের মধ্যে আসলে এই তিনটা পার্টিকেল আছে, সেগুলো লম্বা কাহিনী আছে। কিন্তু এই তিনটা পার্টিকেল আছে সেটা এখন মোটামুটি এস্টাবলিশড। তো ধরো ইলেকট্রনের একটা চার্জ আছে, আর প্রোটনের একটা চার্জ আছে। ওখানে একটা জিনিস, ইলেকট্রন যে প্রোটনের চারদিকে ঘোরে এটার কারণে ভিতরের দিকে একটা ফোর্স দরকার, যে ফোর্সটাকে ঘুরায়। ধরো তুমি যখন একটা, ধরো ইসে কি বলে, ধরো একটা বক্সে কিছু একটা আছে, তুমি সেটা নিয়ে রশিতে, তুমি হচ্ছে রশিতে নিয়ে সেটা চারদিকে ঘুরাচ্ছ। যখন চারদিকে ঘুরাবে তখন রশি দিয়ে কিন্তু ভিতরের দিকে একটা টান দেওয়া লাগে, টান দিয়ে চারদিকে ঘুরাইতে হয়। তো
যদি ইলেকট্রন প্রোটনের চারদিকে ঘোরে তো ওর ভিতরের দিকে একটা টান লাগবে। এই টানটা হচ্ছে আসে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থেকে। এবার আসে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা যখন আসবে তখন ইলেকট্রন আর প্রোটনের চার্জ থাকতে হবে। তো ইলেকট্রনের চার্জটাকে, মানে চার্জ দুই টাইপের, এইটা সায়েন্টিস্টরা বের করছে। আমরা একটু পরে ইলেকট্রোস্কোপ নামের একটা যন্ত্র দিয়ে চার্জ যে দুই টাইপের সেটা বের করা শিখবো। যে চার্জ দুই টাইপের, ইলেকট্রোস্কোপ নামের একটা যন্ত্র দিয়ে আমরা পরে ডিসকভার করবো যে চার্জ আসলে দুই টাইপের। কিন্তু তোর আপাতত চার্জ দুই টাইপের এটা মানুষ জানতে পারছে। জানতে পারার পরে মানুষ দেখছে যে সিমিলার চার্জ হচ্ছে রিপেল করে, আর অপোজিট চার্জ হচ্ছে অ্যাট্রাক্ট করে। এখানে একটা মজার কথা, ধরো দুইটা অবজেক্টে যদি সেম চার্জ হবে সে দুইটা রিপেল করবে একটা আরেকটাকে, মানে একটা আরেকটাকে দূরে সরে যাবে, বাধা দিবে, কাছে আসতে গেলে একটা ফোর্স দিবে, রিপালশন ফোর্স দিবে। আর অপোজিট চার্জ থাকলে সে দুটো অ্যাট্রাক্ট করবে। এখন হচ্ছে ফিজিসিস্টরা চার্জ গুলাকে কোনো একটা কিছু দিয়ে অ্যাসাইন করতে হবে। ধরো আমি চাইলে একটা টাইপের চার্জ কি এ আর একটা টাইপের বি চার্জ দিতে পারতাম, যে এ চার্জ আর বি চার্জ দুটো আলাদা টাইপের চার্জ। কিন্তু ফিজিসিস্টরা প্লাস আর মাইনাস চার্জ দিয়ে আখ্যায়িত করছে, কারণ তাহলে ক্যালকুলেশন অনেক সুবিধা হয়। যেমন ধরো তুমি যখন প্লাসের সাথে প্লাস গুণ করবা তখন হচ্ছে প্লাস আসবে, আর মাইনাসের সাথে মাইনাস গুণ করলেও প্লাস আসবে। আবার প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস আসবে, আবার মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস আসবে। তো এখানে একটা প্যাটার্ন আছে যে সিমিলার গুলা গুণ করলে তোমার একটা সেম রেজাল্ট আসতেছে, আর অপোজিট গুলা গুণ করলে একটা সেম রেজাল্ট আসতেছে। তো তুমি নেগেটিভটাকে অ্যাট্রাকশন আর পজিটিভটাকে রিপালশন ধরে নিলেই হবে। এই পজিটিভটাকে, এগুলা রেজাল্টেন্ট ফোর্স ধরো, এগুলাকে যদি তুমি ফোর্স চিন্তা করো আর এগুলাকে চার্জ চিন্তা করো, ম্যাথমেটিক্সের এই প্রপার্টির কারণে চার্জগুলোকে পজিটিভ আর নেগেটিভ ধরে নেওয়া হয়েছে। এমন না যে ফান্ডামেন্টালি চার্জগুলো পজিটিভ আর নেগেটিভ, চার্জগুলো খালি দুইটা টাইপের। দুইটা টাইপের চার্জকে আমরা যে কোনো দুইটা জিনিস দিয়ে আমরা অ্যাসাইন করতে পারতাম, কিন্তু পজিটিভ আর নেগেটিভ দিয়ে অ্যাসাইন করলে একটা সুবিধা হয়। সেই সুবিধাটার কারণে আমরা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ দিয়ে অ্যাসাইন করছি। এখন আসো আমরা, একটা কথা হচ্ছে চার্জ প্রপার্টিটা যখন নতুন করে পড়তে যায় মানুষ তখন অনেক প্রশ্ন আসে যে চার্জ কেনই থাকতে হবে। ধরো চার্জ কি, এই ডেফিনিশনটা কিন্তু আমিও ক্লিয়ারলি দেই নাই তোমাদেরকে। এর একটা কারণ হচ্ছে আমি নিজেও ভালো মতো জানি না, দ্বিতীয় কারণ হচ্ছে যে ধরো তোমাকে যখন বলে যে ম্যাস কি বা ভর কি, ভরের একটা ডেফিনিশন আছে, সেটা হচ্ছে যে ভরের আসলে অনেকগুলো ডেফিনিশন আছে, ইনার্শিয়া দিয়ে দেওয়া যায়। তো একটা ডেফিনিশন হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ডে একটা অবজেক্ট কতটুকু ফোর্স ফিল করবে, ওর সেন্সিটিভিটি ফিল্ডের প্রতি, সেইটা হচ্ছে ওর ম্যাস দিয়ে প্রকাশ করা হয়, গ্র্যাভিটেশনাল ম্যাস দিয়ে। তেমনি ইলেকট্রিক্যাল চার্জ হচ্ছে ইলেকট্রিক্যাল ফিল্ডে একটা অবজেক্ট কতটুকু ইলেকট্রিক্যাল ফোর্সের প্রতি সেন্সিটিভ, সেটা ওর ইলেকট্রিক্যাল চার্জ দিয়ে ইন্ডিকেট করা হয়। এখন তোমরা বলতেছো যে চার্জ দিয়ে পড়াশোনা শুরু করছি, তো এটা বুঝতে যদি আমার ইলেকট্রিক্যাল ফিল্ড বোঝা লাগে, তাইলে হচ্ছে কেন আমার, মানে কিরকম দেখায় না যে আমি শুরুতে যেটা পড়তেছি ওটা যদি পরের জিনিস দিয়ে বুঝি, আমি তো ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং দিয়ে পরে ইলেকট্রিক্যাল ফিল্ড বুঝবো। তো এই জন্য আমাদের আরেকটা জিনিস বোঝা দরকার এখনই, যে চার্জ থেকে কিন্তু আসে নাই ফান্ডামেন্টাল জিনিস। মানে ইলেকট্রোম্যাগনেটিজমের ফান্ডামেন্টাল টপিক হচ্ছে ফোর্স। ফোর্সটা থেকে মানুষ পরে সব জায়গায় গেছে, ফোর্স থেকে চার্জ আসছে, মানে ফোর্স কেন কাজ করে সেখান থেকে মানুষ চার্জে গেছে, ফোর্স থেকে ফিল্ডে গেছে, সবকিছু আসছে ফোর্স থেকে, কারণ মানুষ দেখছে ফোর্সটা। চার্জ তো আর তুমি তাকাই দেখতে পারবে না যে চার্জ আছে নাকি নাই, তুমি ফোর্সটা ফিল করতে পারবা। ফোর্সের কারণ হিসাবে চার্জটাকে আমরা ধরো ডিসকভার করছি বা ইনভেন্ট করছি বলা যায়। তোমার হচ্ছে ইনভেন্ট করছি বললে খুব ভুল হবে না, অবজেক্টের না, ডিসকভার করছি বা বলতে পারো আমরা অবজেক্টের প্রপার্টি ছিল সেই প্রপার্টিটাকে আমরা সাজাই নিছি অনেকটা। ধরো প্লাস মাইনাস বলে যে আমরা অ্যাসাইন করছি, এটা কিন্তু নেচার আমাদের বলে দেয় না, এটা হচ্ছে আমরা নিজেরা বুদ্ধি খেটে পরে বের করছি। এবার আসো আমরা আরেকটা টপিক পড়বো, যে টপিকটার নাম হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। নামটা কঠিন হইলেও আসলে টপিকটা সোজা, যদিও অনেকে করবে, ধরো যারা একটু জানো অলরেডি কোয়ান্টাইজেশন কি সেই সম্পর্কে, তারা একটু হয়তো করবা, কিন্তু
বেসিক আইডিয়াটা সহজই। ধরো কোয়ান্টাইজেশন অফ চার্জ টপিকটা বোঝার আগে আমাদের আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে হবে। ধরো আমরা যখন তোমার কোনো নিয়ে আলোচনা করি, ধরো তুমি এখন বর্তমানে চাইলে দুইটা 1 টাকার পয়সা এখন ধরো নাই, তাও ধরলাম আস, তুমি 3টা পয়সা নিতে পারো, তাহলে তোমার কাছে থাকবে 3 টাকা। তাহলে তুমি 4টা পয়সা নিতে পারো, সিমিলার, তাহলে থাকবে 4 টাকা। কিন্তু এখন কিন্তু পয়সা বিলুপ্ত, মানে তুমি হয় 3 টাকা নাহলে 4 টাকা। এখন তোমার কাছে ফিজিক্যালি 3.5 টাকা থাকা সম্ভব না, কারণ 0.5 মানে 0.5 টাকা বা 50 পয়সা হচ্ছে এখন আর নাই, এইটা এখন আর এক্সিস্ট করে না। যেহেতু এক্সিস্ট করে না, তাই তোমার চার্জ সব সময় এগুলার মধ্যে থাকতে হবে, মানে টাকা আর কি। তো চার্জ, কোয়ান্টাইজেশন অফ চার্জ আইডিয়াটাও সিমিলার। ধরো আমরা জানি যে চার্জড পার্টিকেল হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল লেভেলে দুইটা, ইলেকট্রন আর প্রোটন। ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻16 কুলম, না 19। আর প্রোটনের চার্জ হচ্ছে +1.6 × 10⁻19 কুলম। এখন এখানে প্লাস কোনটা মাইনাস কোনটা এটা কিন্তু আমাদের চয়েস ছিল। তো আমরা জানি দুই টাইপের চার্জ, সেই দুই টাইপের মধ্যে আমরা একটাকে প্লাস একটাকে মাইনাস ধরে নিছি। এবং পরে তোমরা যখন আরো ইলেকট্রিসিটি পড়তে যাবা তখন দেখবা যে এখানে যদি ইলেকট্রনকে শুরুতে প্লাস ধরে নিত তাইলে আরো সুবিধা হইতো, কিন্তু যেহেতু ধরে নেয় নাই, ওইটার উপরে বেস করে বাকি টপিকটা ডেভেলপ করার কারণে এখন হচ্ছে আমাদেরকে একটা জিনিস উল্টা ধরতে হয়। যেমন ধরো আমরা, মানে ধরো একটা ব্যাটারি দিয়া যদি একটা সার্কিটে কারেন্ট ফ্লো হয়, আমরা বলি কারেন্ট এই দিকে যাচ্ছে, কারেন্ট হচ্ছে প্লাস, কিন্তু আফটার অল ইলেকট্রন এই দিকে যাচ্ছে, ইলেকট্রন হচ্ছে মাইনাস। ওটা তোমরা আরো পরে শিখতে পারবা। তো যেটা বলতেছিলাম যে ধরো এখন ইলেকট্রন আর প্রোটন কখনো অর্ধেক থাকতে পারে না। তুমি ধরো 2টা ইলেকট্রন নিতে পারো বা 3টা ইলেকট্রন নিতে পারো, তাহলে তোমার চার্জ হবে 3 টাইমস একটা ইলেকট্রনের চার্জ। আর যদি তুমি হচ্ছে 2টা ইলেকট্রন নাও, তাহলে তোমার চার্জ হবে 2 × একটা ইলেকট্রনের চার্জ। কখনো তুমি 2.5 × একটা ইলেকট্রনের চার্জ নিতে পারবা না, কারণ সিমিলার ওয়েতে 50 পয়সা যেমন এখন আর এক্সিস্ট করে না, তেমনি 0.5 ইলেকট্রন, মানে একটা ইলেকট্রনই তো একটা ছোট ফান্ডামেন্টাল পার্টিকেল, এইটার অর্ধেক করলে এরকম কিছু এক্সিস্ট করে না, যেটা হচ্ছে হাফ ইলেকট্রন। ইলেকট্রন হয়তো একটা থাকবে নাহলে দুইটা থাকবে, হাফ ইলেকট্রন বা হাফ প্রোটন বলতে যেহেতু কিছু এক্সিস্ট করে না, তাই হচ্ছে চার্জও সবসময় ইলেকট্রনের চার্জের মাল্টিপল থাকবে, মানে একটা বা দুইটা বা তিনটা চারটা এরকম। মানে তুমি সবসময় একটা ন্যাচারাল নাম্বার টাইমস ইলেকট্রনের চার্জ, এইটা হচ্ছে তোমার সব চার্জ পৃথিবীর এই ফর্মে হবে। মানে ধরো আমরা জানি 1.6 × 10⁻−19, এটা হচ্ছে মাইনাস ইলেকট্রনের চার্জ। তো আমি কখনোই ধরো 1.6 এর অর্ধেক হচ্ছে 0.8, -0.8 × 10⁻19 এত কুলম চার্জ। ধরো সংখ্যা আমি লিখতে পারি, কিন্তু এই নাম্বারের চার্জটা কখনো ইউনিভার্সে এক্সিস্ট করবে না। মানে তুমি কখনো এতটুকু চার্জ এক জায়গায় নিয়ে বলতে পারবে না যে এখানে এতটুকু চার্জ আছে। আশা করি এই টপিকটা ক্লিয়ার হয়েছে। এইটাই হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জের ধরো এই যে কোয়ান্টাইজেশন, এই শব্দটা আসছে কোয়ান্টা থেকে। কোয়ান্টা হচ্ছে স্মলেস্ট ইউনিট। এটা দ্বারা বোঝায় ধরো যে কোনো কিছু যদি ছোট ছোট স্মলেস্ট ইউনিট মিলে গঠিত হয়, তো একটা হচ্ছে কন্টিনিউয়াস। আমাদের মনে হয় অনেক কিছুই কন্টিনিউয়াস, কিন্তু সেগুলো আসলেই তোমার কন্টিনিউয়াস একটা জিনিস হচ্ছে নাম্বার সিস্টেম, নাম্বার লাইন। ধরো নাম্বার লাইন কন্টিনিউয়াস কেন? ধরো 0 থেকে তুমি হচ্ছে 1, পরে 2 আছে, এই লাইনের মাঝখানে
তুমি একটা কন্টিনিউইটি দেখতে পাও যে এই মাঝখানে সব জায়গায় যে কোনো একটা না একটা নাম্বার আছে। ধরো এইখানে 0.5, এইখানে 0.25, মাঝখানে যে কোনো একটা পয়েন্টে গেলে ওইখানে একটা নম্বর আছে এবং সেই নম্বরটা এক্সিস্ট করে। কিন্তু কোয়ান্টাইজেশন টপিকটা বলে যে ইউনিভার্সের কিছু প্রপার্টি আছে যেগুলা কন্টিনিউয়াস না। ধরো চার্জের তুমি একটা নাম্বার লাইনের সাথে তুমি একটা চার্জের তুলনা করতে পারবা না, নট ইকুইভ্যালেন্ট টু চার্জ। মানে তুমি যে কোনো একটা নাম্বার ধরেই বলবে এতটা চার্জ এক্সিস্ট করে, এটা হয় না। ধরো রিয়েল লাইফে আমাদের মনে হয় যেহেতু ইলেকট্রনের চার্জ অনেক ছোট, এত ছোট যে আমরা এটা মাঝে মাঝে কাউন্টও করি না। ধরো আমরা 5 কুলম 10 কুলম নিয়ে কাউন্ট করি, তো সেখানে 10⁻19 মানে হচ্ছে শূন্যর পরে এমনি করে 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 এখানে হচ্ছে 0 1, এখানে হচ্ছে মোট 19টা এইভাবে লিখবো। 19টা সংখ্যা, সংখ্যাও না অঙ্ক, মানে কি ডিজিট, মানে এত ছোট। তো ইলেকট্রনের চার্জ যেহেতু ধর 16 এই পর্যন্ত যদি আমি টেনে দিই, ইলেকট্রনের চার্জ হচ্ছে এত ছোট। তো এত ছোট একটা চার্জ আমাদের হচ্ছে কাউন্ট করা হয় না, কিন্তু তাও একদম ফান্ডামেন্টাল লেভেলে চার্জ হচ্ছে কোয়ান্টাইজ, মানে ছোট ছোট অনেকগুলো পার্টের সমষ্টি। মানে তুমি হয়তো একটা ব্লক নিবা, দুইটা ব্লক নিবা, তিনটা ব্লক নিবা, কিন্তু মাঝখানের কন্টিনিউয়াস কিছু না। ধরো তুমি চাইলে এখান থেকে কোনো চার্জ নিতে পারবে না, কারণ হচ্ছে এই জায়গাটা তো হাফ ব্লকে পড়ে যায়, একটা ব্লকের মধ্যে পড়লে সেটা তুমি নিতে পারবা না। এই আইডিয়াটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জের আইডিয়া। আরো অনেক কিছু কোয়ান্টাইজড আছে, ধরো এনার্জি কোয়ান্টাইজড, অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজড, এগুলো বড় হয়ে আস্তে আস্তে শিখবা। আর ধরো বড় হয়ে যখনই কোনো কোয়ান্টিটি দেখবা তখনই নিজেকে জিজ্ঞেস করবা বা অন্য কাউকে জিজ্ঞেস করবা যে এই কোয়ান্টিটিটা কোয়ান্টাইজড কিনা। তাইলে হচ্ছে তোমার কিছু মানে আইডিয়াটা ক্লিয়ার হবে। এবার আসো আমরা আরেকটা জিনিস দেখি, চার্জ যে দু টাইপের। ধরো টু টাইপস অফ চার্জ, এটা আমরা কেমনে বুঝছি? টু টাইপস অফ চার্জ বুঝছি কিভাবে? ধরো প্লাস মাইনাস যে দিব, এটাও কিন্তু সায়েন্টিস্টরা পরে ধরে নিছে যে প্লাস মাইনাস ইউজ করব। ধরো আমরা দুইটা পদার্থ ইউজ করলাম, একটা পদার্থের মধ্যে একটা চার্জ আছে, কি চার্জ আমরা জানি না, আর একটা পদার্থের মধ্যেও কিছু চার্জ আছে, এই পদার্থের মধ্যেও কিছু চার্জ আছে, আর ধরো আর কি শেপ দেওয়া যায়, ধরো এই পদার্থের মধ্যেও কিছু চার্জ আছে। এখন আমরা জানি দুই টাইপের চার্জ আছে, কিন্তু দুই টাইপের চার্জ কিরকম, বিশেষ করে সিমিলার চার্জেস যে রিপেল করে আর অপোজিট চার্জেস যে অ্যাট্রাক্ট করে, সেইটা নিয়ে হচ্ছে আমাদেরকে মানে কেমনে বের করছি। ধরো প্রথমে আমরা প্লাস মাইনাস না ধরে আমরা এ আর বি ধরে নিব, এ টাইপের চার্জ আর বি টাইপের চার্জ। আমরা দেখলাম যে এই দুটো অবজেক্ট একটা অপরকে রিপেল করে। ধরো রিপেলকে আর দিয়ে লিখি, এই দুটো অবজেক্ট একটা অপরকে রিপেল করে, কিন্তু ধরো রিপেল করে দেখলাম, আর এই দুটো অবজেক্ট একে অপরকে অ্যাট্রাক্ট করে, এই দুটাও একে অপরকে অ্যাট্রাক্ট করে। এখন প্রথমে তোমার মাথায় আসতে পারে যে আমরা যে দুটো অ্যাট্রাক্ট করে ওই দুটাকে একটা গ্রুপে দেই, এই দুইটাকে দেই এ চার্জ, না এ বি ও আলাদা, সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা অ্যাট্রাক্টের এটা পাল্টাই দিই, অ্যাট্রাক্ট করে এইভাবে বড় এ দিয়ে লিখি, এটা এ চার্জ আর এই দুইটা হচ্ছে বি চার্জ। কিন্তু তাহলে আরেকটা সমস্যা, তাহলে তুমি প্রথমে ধরে নিলা যে এ আর বি চার্জ গুলা, ধরো এ আর এ সবসময় অ্যাট্রাক্ট করবে, বি আর বিও সবসময় অ্যাট্রাক্ট করবে, তুমি ধরে নিচ্ছ। আর এ আর বি সবসময় রিপেল করবে। কিন্তু তখন আরেকটা সমস্যা, তুমি দেখতেছো যে চার কোণাটা আর তিন কোণাটা আবার পরস্পরকে অ্যাট্রাক্ট করে। চার কোণাটা কিন্তু একটা এ আর তিন কোণাটা কিন্তু বি, তারপর অ্যাট্রাক্ট করতেছে। তাইলে সমস্যা মানে সায়েন্টিস্ট হিসেবে তোমার প্রথম মাথায় আসা উচিত যে অ্যাট্রাক্ট করলে সিমিলার টাইপ, যেহেতু নিজের টাইপেরই, তো আমি ওকে অ্যাট্রাক্ট করবো, আর অপোজিট টাইপ হলে রিপেল করবো। কিন্তু তারপর তুমি দেখতেছো এটা কাজ করে না, তোমার হচ্ছে অপোজিট টাইপের গুলো তোমার অ্যাট্রাক্ট করা শুরু করছে। তখন তুমি উল্টা ধারণাটা তুমি অ্যাপ্লাই করে দেখলা যে তাহলে এরকম ভাবে হইলে হয় কিনা, যে সিমিলার গুলা হচ্ছে রিপেল করবে আর অপোজিট গুলো অ্যাট্রাক্ট করবে, সেইটা তুমি করে দেখতে পারো। তাইলে হচ্ছে তোমার গ্রুপিংটা কিরকম হবে। তাইলে তুমি যেগুলো অ্যাট্রাক্ট করে সেগুলাকে
অপোজিট গ্রুপে রাখবা, আর যেগুলো রিপেল করে সেগুলোকে সিমিলার। মানে তাহলে গোলটা আর তিন কোণাটা হবে এক গ্রুপে, স্কোয়ারটা আর ক্রসটা হবে এক গ্রুপে। এখন দেখতেছো যে এই দুইটা পরস্পরকে রিপেল করে, এই দুইটা পরস্পরকে রিপেল করে, আর সব অ্যাট্রাক্ট। এইভাবেও হয়, এভাবেও হয়, এই সবগুলো অ্যাট্রাক্ট। তো তোমার এটা দেখতেছো এখন কাজ করে, যে এইটাকে এ এইটাকে বি টাইপ করা যায়। দুই টাইপের চার্জ, সিমিলার চার্জ যে অ্যাট্রাক্ট করে আর সিমিলার চার্জ রিপেল করে, আর অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করে। এটা এভাবে তুমি বের করে ফেললা। এবার আসো তোমার এ আর বি কে পরে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ দিয়ে অ্যাসাইন করে দেওয়া হয়েছে, যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ। এখন আমরা আর একটা আইডিয়া সম্পর্কে জানবো, সেটা হচ্ছে যে স্ট্যাটিক ফ্রিকশন থেকে কিভাবে চার্জ আসে। তো আমাদের নর্মাল লাইফে আমাদের সব পদার্থ অ্যাটম দিয়ে তৈরি, বাইরে ইলেকট্রন থাকে, ভিতরে প্রোটন থাকে। তো টোটাল জিনিসটা হচ্ছে নিউট্রাল। মানে তুমি যদি একটা, ধরো একটা বরফের টুকরা নিলা, সেই বরফের টুকরায় যতগুলা প্রোটন আছে ততগুলা ইলেকট্রন আছে, মানে যতটুকু পজিটিভ চার্জ আছে ততটুকু নেগেটিভ চার্জ আছে। অপোজিট চার্জেস ইকুয়াল পরিমাণ থাকার কারণে তুমি বাইরে থেকে যখন তাকাবা তখন কি সব কাটাকাটি হয়ে যাবে। এখন আর একটা প্রশ্ন, কাটাকাটি কেন হবে? আচ্ছা, ধরো আমরা একটা বক্সের, ধরো ফোর্সগুলো সমান কেন হবে সেটা বোঝানোর জন্য একটা বক্স আছে, বক্সটার ভিতরে, মানে বক্সটার কাছে ধরো তুমি একটা পজিটিভ চার্জ আনলা। এখন পজিটিভ চার্জ আনার পরে বক্সের ভিতরে আগে থেকে যদি কিছু পজিটিভ চার্জ থাকে, তাহলে সেটা তোমাকে রিপেল করবে, কারণ সিমিলার চার্জ তোমাকে দূরে ঠেলে দিতে চাবে। কিন্তু যদি তোমার বক্সের ভিতরে নেগেটিভ চার্জ থাকতো, তাহলে সেটা তোমাকে অ্যাট্রাক্ট করতো, কারণ অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করে। আর বক্সের ভিতরে যদি দুইটা চার্জই থাকে তাইলে একই সাথে রিপেল করে আবার অ্যাট্রাক্টও করে। অ্যাজ আ রেজাল্ট তোমার ধরো ধাক্কাও দিচ্ছে আবার কাছেও টানতেছে, অ্যাজ আ রেজাল্ট তোমার নেট ফোর্সটা জিরো হয়ে যাচ্ছে। মানে তুমি আফটার অল কোনো ফোর্সই ফিল করতেছো না, যে ও তোমাকে টানবেও না ঠেলবেও না। এইটা হচ্ছে আমাদের ডে টু ডে লাইফে হয়। তোমার আমাদের সব পদার্থের ভিতরেই ধরো নর্মালি যখন আমরা দুইটা বক্স কাছে আনি, একটার ভিতরে পজিটিভ আর একটার ভিতরে নেগেটিভ, আমরা আর একটা বক্স কাছে আনি, একটার ভিতরে পজিটিভ আর একটার ভিতরে নেগেটিভ, এক্ষেত্রেও সব কাটাকাটি হয়ে যায়। নেগেটিভ নেগেটিভ রিপেল রিপেল করে, পজিটিভ পজিটিভ রিপেল করে, এগুলো অ্যাট্রাক্ট করে, এই ফোর্স সবগুলো ক্যান্সেল আউট হয়ে যায়। রিয়েল লাইফে আমাদের সব পদার্থ কিন্তু এরকমই, এই বক্সটার মতো, ওই সিমিলার, সেম অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ আর সেম অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ নিয়ে গঠিত। তাই নর্মালি আমরা যখন হাত দিয়ে কিছু ধরি তখন আমরা ফোর্স ফিল করি না, অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স, কারণ ওইটার ভিতরেও সেম অ্যামাউন্ট অফ চার্জ, আমার ভিতরেও সেম অ্যামাউন্ট অফ চার্জ, ফোর্সগুলো সবসময় কাটাকাটি হয়ে যায়। কিন্তু ধরো একটা মজার জিনিস আছে, তোমার ধরো একটা পদার্থ, পদার্থের ওয়ালটা হচ্ছে অ্যাটম দিয়ে তৈরি, পুরো পদার্থ অ্যাটম দিয়ে তৈরি, এদিকেও কন্টিনিউয়াস অ্যাটম আছে, কিন্তু আমরা হচ্ছে খালি ওয়ালটার কথা চিন্তা করবো, ওয়ালের সেন্টারে পজিটিভ, বাইরে নেগেটিভ, সেন্টারে পজিটিভ, বাইরে নেগেটিভ। এইভাবে একটা পদার্থের সাইড ওয়ালে তুমি যখন আরেকটা পদার্থ এটার কাছাকাছি আনবা, ধরো এই পর্যন্ত আনলেও হচ্ছে ওই পদার্থটা কিছু করবে না, ধরো সেকেন্ড আর একটা অবজেক্ট। কিন্তু যখন তুমি এর পরেও ঠেলবা, তখন হচ্ছে কি দুইটা অ্যাটমের বাইরের যে নেগেটিভ ইলেকট্রনের শিল্ডটা, এই শিল্ড দুইটা খুব কাছাকাছি চলে আসলে, ধরো পজিটিভটা তো একটু দূরে, ইলেকট্রনগুলো একটু বেশি কাছে চলে আসলে ইলেকট্রনের নেগেটিভ, ধরো নেগেটিভ নেগেটিভ রিপালশন যেটা ইলেকট্রনগুলোর মধ্যে, সেইটা বেড়ে যায়। এজন্য তুমি আর কাছে আসতে পারবে না, মানে ইলেকট্রনগুলো কাছাকাছি আসলে রিপালস করা শুরু করে, যত কাছে আসবা ফোর্স আরো বাড়তে থাকবে। এজন্য তুমি একটা পর্যায়ের পরে অবজেক্টকে আর ঠেলতে পারবে না। এই কারণেই ধরো তুমি দেয়ালে ঘুষি দিলে তোমার হাত হচ্ছে আটকাই যায় দেয়ালের পরে গিয়ে, কারণ তোমার দেয়ালের সাথে যখন হাত কন্ট্যাক্টে আসে সেই পর্যন্ত ফোর্স জিরো, কিন্তু কন্ট্যাক্টের পরে যখন তুমি আরো ঠেলতে যাবা
তখন অ্যাটমগুলো যত কাছে আনবে তত রিপালশন ফোর্স বাড়বে। রিপালশন ফোর্স বাড়লে সমস্যা হচ্ছে তুমি একসময় আর ঢুকাইতে পারবে না। মানে এই জন্য হচ্ছে তোমার, সত্যি বলতে এই জন্যই তোমার ধরো টেবিলের উপরে তুমি খাতা রাখতে পারতেছো, মানে যদি এই ফোর্সটা না থাকতো তাহলে টেবিলের ভিতর দিয়ে খাতাটা চলে যাইতো। কারণ অ্যাটম তো ওভারঅল এমটি স্পেস, মানে ধরো এই একটা বড় অ্যাটমের বাইরে কিছু ইলেকট্রন আর একদম ভিতরে ছোট একটা নিউক্লিয়াস, এগুলো সব ফাঁকা জায়গা। মানে এই জন্য হচ্ছে তুমি চাপ দিলে, বা এই চাপ দেওয়া ছাড়াও গ্র্যাভিটির কারণে সবকিছু নিচে তলায় যেত, একটা অবজেক্টের ভিতর দিয়ে একটা অবজেক্ট চলে যেত। শুধুমাত্র আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটার কারণে হচ্ছে একটা অবজেক্টের ভিতর দিয়ে আর একটা অবজেক্ট যাইতে পারে না, এটা আটকাই থাকে। এবার আসো, তাইলে আমরা চার্জড করি কিভাবে একটা অবজেক্টকে? করার কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, যেটার কথা একটু আগে বললাম। স্ট্যাটিক ফ্রিকশন দিয়ে চার্জ করার ওয়ে হচ্ছে, ধরো তুমি দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়াল, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এই দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল, ধরো একটা হচ্ছে চিরুনি আর একটা হচ্ছে তোমার চুল, কম ইউজুয়ালি প্লাস্টিক দিয়ে তৈরি। দেখবা সব চিরুনিতে হয় না, কিন্তু এই যে চুল দিয়ে মাথা আঁচড়াইলে যেটা প্লাস্টিকের চিরুনি গুলাতেই হয়। ধরো তুমি যদি মেটালের চিরুনিতে তো হবেই না, মেটালের চিরুনি এক্সিস্ট করে কিনা তাও তো জানি না। কাচের চিরুনিতেও তেমন ভালো হওয়ার কথা না। আর ধরো তোমার হেয়ার, যখন তুমি এদের মধ্যে ঘষবা, মানে স্ট্যাটিক ফ্রিকশন হবে, একটা একদিকে একটা উল্টা দিকে, মানে যখন চিরুনি তুমি চুলের মধ্যে থেকে টানবা তখন কিন্তু চিরুনির প্লাস্টিকের সাথে চুলের ফ্রিকশন হয়। সেই ফ্রিকশনটার ফলে কিছু এনার্জি আসে। ধরো এখানে হচ্ছে ফ্রিকশন, ফ্রিকশন থেকে আসে এনার্জি। সেই এনার্জিটা করে কি, এক্সট্রা এনার্জিটা ইলেকট্রন অ্যাবজর্ব করে, এটা হচ্ছে অ্যাবজর্ব করে। ইলেকট্রন গুলো অ্যাবজর্ব, এনার্জি অ্যাবজর্ব করলে একটা মজার জিনিস হয়। ধরো নর্মালি একটা অ্যাটমের ইলেকট্রনটা এখানে ঘুরতেছে কারণ ওর এনার্জি এতটুকু। যদি তোমাকে এক্সট্রা এনার্জি দাও, এক্সট্রা এনার্জি নিয়েও চাইলে আরো দূরে বা ছুটে চলে যেতে পারে, যদি তুমি ওকে আরো কিছু এনার্জি দাও। তো সিমিলারলি তো আমাদের এই এনার্জিটা নিয়ে কিছু ইলেকট্রন ধরো চুল থেকে না এসে যায়, ধরো কিছু ইলেকট্রন চুল থেকে চিরুনিতে চলে যায়। চুল থেকে চিরুনিতে চলে যাওয়ার ফলে, চুল থেকে চিরুনিতে চলে যায় ইলেকট্রন গুলা এক্সট্রা এনার্জি নিয়ে। এই এক্সট্রা এনার্জি নিয়ে যখন এসে চলে যায় তখন আমাদের চুলগুলা পজিটিভলি চার্জড হয়ে থাকে, আর ইগুলা কি বলে, চিরুনিটা নেগেটিভলি চার্জড হয়ে যায়। এইটার দুইটা এফেক্ট আছে। প্রথম কথা, তোমার দেখবা অনেকেই চুল ফুলাইতে, ধরো চুলগুলা নুয়ে থাকে বা এরকম হয়ে থাকে, ধরো একটা ছেলের চুলগুলা নুয়ে আছে, তো যখন ও চিরুনি দিয়ে মাথা আঁচড়াবে, চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর সময় দেখবেন অনেক উপরের দিকে স্টাইল করে, তখন হচ্ছে চুলগুলা ফুলে ওঠে। তখন ধরো থিওরিটিক্যালি এরকম হয়ে যাওয়ার কথা, যদি কোনো গ্র্যাভিটি না থাকতো তাহলে চুলগুলো এরকম খাড়া খাড়া হয়ে যেত, কিন্তু আমাদের গ্র্যাভিটি নিচের দিকে টেনে ধরার কারণে মিডিয়াম কিছু একটা হয়। ধরো চুলে সিথি টিথি পরে বা চুল যেভাবে আমরা নর্মালি স্টাইল করি। আর নাই, ধরো যদি আমাদের এই চার্জারিটা না থাকতো তাইলে হচ্ছে চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর পর সব চুল মাথার সাথে একদম লেগে থাকতো, মানে নিচে পড়ে থাকতো। কিন্তু যখন আমরা চিরুনি দিয়ে মাথা আঁচড়াই তখন হচ্ছে চুলগুলা কিছুটা চার্জ হয়ে যায়, একে অপরকে রিপেল করে, এজন্য ওরা একটু ফুলে থাকে। ফুলে থাকার কারণে যে শেপে আসে, পরে আস্তে আস্তে সেই চার্জ গুলা কিন্তু আর থাকে না, ডিসিপেট হয়ে যায়। এই জন্য দেখবা যে পরে সময়ের সাথে সাথে ওরকম ভাবে চুল আর ফোলা থাকে না। কিন্তু আমাদের মেইন কনসার্ন চুলে না, আমাদের মেইন কনসার্ন হচ্ছে চিরুনিতে। চিরুনিতে এখন কিছু এক্সট্রা ইলেকট্রন আছে, এই জন্য আমাদের চিরুনিটা হচ্ছে ধরো নেগেটিভলি চার্জড। এইটা নেগেটিভলি চার্জড, এখন কথা হচ্ছে যে এটা নেগেটিভলি চার্জ ঠিকই, কিন্তু আমরা ছোট ছোট যে কাগজের টুকরাগুলো বলছিলাম, সেই কাগজের টুকরাগুলোর মধ্যে ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ, ইকুয়াল অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ আছে।
তাইলে কেন হচ্ছে কাগজের টুকরাগুলো লাফাবে? আমরা একটু আগে এক্সপ্লেইন করছি যে একটা বক্সের মধ্যে যদি দুই টাইপের ইকুয়াল চার্জই থাকে, সেটার কাছে অন্য কোনো চার্জ আনলে বক্সের কিছু হওয়ার কথা না, মানে রিপালশন আর অ্যাট্রাকশন সেম সেম হয়ে যাওয়ার কথা। তাইলে কেন হচ্ছে এক্ষেত্রে কাগজগুলার কিছু হয়, মানে কাগজগুলো এফেক্টেড কেন হয়? এইটার একটা কারণ আছে। ধরো আমরা যদি একটা কাগজের কথা চিন্তা করি, এখন এই কাগজটা মধ্যে ইনিশিয়ালি হচ্ছে পজিটিভ নেগেটিভ চার্জ সমান সমান আছে। এরপরে সিনারিওতে, ধর এটা হচ্ছে সিনারিও 1, এরপরে পরের সিনারিওতে আমি চিরুনিটা আনলাম, চিরুনিটা কাগজটার কাছে আনলাম। এখন একটা মজার জিনিস হবে, চিরুনিতে নেগেটিভ চার্জ আছে, চিরুনিতে, কারণ ইলেকট্রন পাইছে কিছু চুল থেকে। এই নেগেটিভ চার্জগুলা, ধরো এইখানে যে সব ইউনিফর্ম চার্জগুলো আছে, ধরো প্লাস আছে মাইনাস আছে, সব সমান সমান আছে। এই ইলেকট্রন নেগেটিভ চার্জটা পজিটিভ চার্জগুলোকে অ্যাট্রাক্ট করে, আর নেগেটিভ গুলাকে রিপালস করে, মানে হচ্ছে ধাক্কা দেয়, আর পজিটিভ গুলাকে অ্যাট্রাক্ট করে। এজ আ রেজাল্ট হচ্ছে তোমার চিরুনির কাছে, ধরো কাগজের পজিটিভ চার্জগুলা চিরুনির কাছে চলে আসে, কারণ চিরুনির নেগেটিভ চার্জটা কি করে, কাগজের পজিটিভ চার্জগুলাকে অ্যাট্রাক্ট করে। আর কাগজের নেগেটিভ চার্জগুলা চিরুনি থেকে দূরে চলে যায়, মানে কাগজের উল্টা সাইডে চলে যায়। মানে কাগজের মধ্যে এখন একটা পজিটিভ কর্নার আর একটা নেগেটিভ কর্নার তৈরি হয়েছে, কারণ তোমার চিরুনির নেগেটিভ চার্জগুলা নেগেটিভ, কাগজের নেগেটিভ গুলাকে দূরে ঠেলে দিছে আর পজিটিভ গুলাকে কাছে টেনে নিছে। এখন এখানে আসলে হয় কি, আসলে ইলেকট্রন গুলা পিছনে চলে যায়, কারণ পজিটিভ চার্জ কিন্তু প্রোটনে থাকে আর প্রোটন গুলা ফিক্সড, যাইতে পারে শুধু ইলেকট্রন গুলা। ইলেকট্রন গুলা পিছে চলে গেলে কি হয়, এখানে ইলেকট্রনের অভাব হয় আর প্রোটন গুলা খালি থেকে যায়, খালি প্রোটন তো পজিটিভ চার্জ, এই জন্য সামনে পজিটিভ চার্জ হয় আর পিছে ইলেকট্রন গুলা এক্সট্রা নেগেটিভ চার্জ নিয়ে যায়, সেজন্য পিছে নেগেটিভ চার্জ হয়। এখন দেখো এই পজিটিভ চার্জটা নেগেটিভ চিরুনির খুব কাছে, পজিটিভ চার্জগুলোকে যে অ্যাট্রাক্ট করে সে অ্যাট্রাকশনটা বেশি, আর নেগেটিভ চার্জগুলোকে ওই রিপালস করে, রিপালশনটা কম। এই কারণে কাগজটা হচ্ছে লাফায় ওঠে। মানে ধরো তুমি যদি কাউকে, যেহেতু আবার একটা জিনিস, ধরো যত কাছে থাকবে ফোর্স তত বেশি হবে, যত দূরে থাকবে ফোর্স তত কম হবে। এই জন্য পজিটিভ চার্জগুলো যেহেতু চিরুনির কাছে, এই জন্য অ্যাট্রাকশনটা বেশি, আর নেগেটিভ গুলো দূরে, এই জন্য রিপালশনটা কম। সেই জন্য তোমার রেজাল্ট হিসাবে কাগজটা চিরুনির কাছে চলে আসবে। আচ্ছা, এবার ধরো আমরা বুঝলাম যে কেন হচ্ছে তোমার চিরুনিতে কাগজ দিলে এই ঘটনাটা ঘটে। তো এখন হচ্ছে তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে সে যে কেন হচ্ছে চিরুনিতে কাগজ উঠে আসে, তোমরা ওটা এক্সপ্লেন করতে পারবে। আরেকটা জিনিস আছে, এই ঘটনাটা হচ্ছে শীতকালে ভালো হয়, শীতকালে ঘটনাটা ভালো ঘটে আর সামারে খারাপ হয়। এর একটা কারণ আছে, কারণ হচ্ছে শীতকালে আমাদের হচ্ছে বাতাস শুষ্ক থাকে আর কি, মানে বাতাসে পানি কম থাকে। আর সামারে হচ্ছে আমাদের হিউমিডিটি অনেক বেশি থাকে। আর হিউমিডিটি বেশি থাকা মানে কি, তোমার হচ্ছে বাতাসে অনেক পানি থাকে। ওই যে বলে না ভ্যাপসা গরম লাগতেছে, বা বাতাসে পানি বেশি থাকলে রেজাল্ট হিসেবে চিরুনিটা, যখন ধরো তুমি নেগেটিভলি চার্জ করছো, তখন বাতাসের থাকা পানির পার্টিকেল গুলা হচ্ছে চিরুনির সংস্পর্শে আসে আর চিরুনি আস্তে আস্তে চার্জ হারাইতে থাকে। মানে তুমি এটা তো বুঝতেছো যে একটা চার্জ জিনিস কোনো কিছুর সাথে লাগাই ফেললে চার্জটা ছড়াই যাবে। মানে তুমি একটা ছোট কাগজে অল্প একটু নেগেটিভ চার্জ থাকলে তোমার ওটার এফেক্টটা অনেক বেশি হবে, কিন্তু যদি ওই ছোট কাগজটা বড় একটা কাগজের সংস্পর্শে আসো তাহলে নেগেটিভ চার্জটা পুরো জায়গায় ছড়াই যাবে। পুরো জায়গায় ছড়াই গেলে রেজাল্ট হিসাবে চার্জের এফেক্টটা কমে যাবে। মানে চার্জ বড় জায়গায় ছড়াই গেলে চার্জের ডেনসিটি বা অল্প জায়গায় কম চার্জ থাকবে। সেজন্য যত চিরুনিটা পানির সংস্পর্শে আসবে তত হচ্ছে চিরুনি থেকে চার্জ কিছু পানি নিয়ে যাবে অল্প অল্প করে, আর চিরুনির চার্জ কমে যাবে, এজন্য এফেক্টটা খুব কম সময় কার্যকর থাকবে। উল্টা দিকে শীতকালে হচ্ছে চিরুনি নেগেটিভলি চার্জ করলে অনেকক্ষণ ধরে নেগেটিভলি চার্জ থাকবে, কারণ বাতাসে তো পানি নেই, এজন্য হচ্ছে, এখন তো বলতে পারো বাতাসে পানি না থাকলে অন্য জিনিস তো আছে, ধরো
অক্সিজেন নাইট্রোজেন আছে, ওইগুলা হচ্ছে কেমনে ই করে, এফেক্ট করে চিরুনিটাকে। ওইগুলা হচ্ছে, ওইগুলা ধরো অনেকটা ই হয়, মানে পানি যতটা এফেক্ট করে ওই গ্যাসগুলা ততটা এফেক্ট করে না, কারণ এর একটা কারণ আছে। ধরো তোমার ওই গ্যাসগুলা নর্মালি ধরো O2 বা N2 বা হচ্ছে CO2, এই গ্যাসগুলা যখন লেখো, O2 মানে কিন্তু এইরকম থাকে, একটা অক্সিজেন আর একটা অক্সিজেন মাঝখানে দুইটা বন্ড থাকে। N2 হচ্ছে আবার এরকম থাকে। আবার CO2 হচ্ছে থাকে এরকম, মাঝখানে একটা কার্বন, এইদিকে একটা অক্সিজেন, এইদিকে একটা অক্সিজেন। দেখবে এই সবগুলা হচ্ছে সিমেট্রিক ডিজাইন গ্যাসগুলার। সিমেট্রিক ডিজাইন হওয়ার কারণে, যে এটা ভালো হয়নি, সিমেট্রিক ডিজাইন হওয়ার কারণে হচ্ছে এইগুলা ওভারঅল চার্জ নিউট্রাল হয়। কারণ তোমার বুঝতেছো তো যে এইদিকে যতটুক এফেক্ট এইদিকেও ততটুকু এফেক্ট। সিমিলারলি মানে এগুলা হচ্ছে পজিটিভ নেগেটিভ চার্জ দ্বারা এফেক্টেড হয় না, কারণ এগুলা নিজেরা নিউট্রাল। কিন্তু পানির ক্ষেত্রে আবার একটা মজার প্রপার্টি আছে, পানির শেপটা হচ্ছে এরকম, একটা অক্সিজেন থাকে একটু নিচের দিকে, দুটো অক্সিজেন থাকে বা হাইড্রোজেন থাকে। ধরো এখন এগুলো একটু নিচের দিকে থাকায় অক্সিজেনের আবার ইলেকট্রনের চাহিদা বেশি, মানে অক্সিজেন ইলেকট্রনকে নিজের দিকে বেশি টানে। এই জন্য এই বন্ড মানে কিন্তু দুটো ইলেকট্রন, মানে তোমরা বড় হলে শিখবা যে দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড গঠন করে, একটা বন্ডের মধ্যে আফটার অল দুটো ইলেকট্রন থাকে। এই দুটো ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে একটু বেশি টানে, হাইড্রোজেন গুলো একটু কম টানে, কারণ হাইড্রোজেন গুলো দুর্বল, অক্সিজেন গুলা অনেক শক্তিশালী। এই জন্য অক্সিজেন গুলা কাগজের মধ্যে যেমন হয়েছিল যে একদিকে নেগেটিভ চার্জটা সরে আসছিল, তেমন ইলেকট্রন গুলা আর অক্সিজেনের ইলেকট্রন গুলো যখন মাঝখানে থাকে, অক্সিজেন ওটাকে একটু জোরে টানার কারণে অক্সিজেন হচ্ছে একটু নেগেটিভলি চার্জড হয়। ধর অক্সিজেনের এইদিকে একটা নেগেটিভ এরিয়া হয়, আর হাইড্রোজেনের এইদিকে একটা পজিটিভ এরিয়া হয়। এই কারণে পানি হচ্ছে নিজে ওভারঅল নিউট্রাল হইলেও পানির দিকেও একদিকে একটু পজিটিভ বেশি, একদিকে একটু নেগেটিভ বেশি হয়, কাগজটার মতো। এই জন্য ওরা চার্জের প্রতি সেন্সিটিভ হয়। এই জন্য তুমি যদি একটা চিরুনি রাখো, ওই চিরুনিতে হচ্ছে আশেপাশের পানি এসে দেখা যাবে জমাও হইতে পারে। কারণ তোমার, না জমা হবে না তার একটা কারণ আছে। ধরো এখন তুমি একটা চিরুনি রাখলা, চিরুনি হচ্ছে এই দিকে থাকবে, যেহেতু চিরুনিটা নেগেটিভলি চার্জ, চিরুনি ধরো এইটা নেগেটিভলি চার্জড, হাইড্রোজেন গুলো পজিটিভলি চার্জ হওয়ার কারণে এদিকে আসবে, এসে এটা টাচ করবে, টাচ করার পরে কিছু ইলেকট্রন ওইটার কাছে চলে যাবে। যেই চলে যাবে, চলে যাওয়ার পর এই পানি নিজে ওভারঅল নেগেটিভলি চার্জড হয়ে যাবে, কারণ আগে তো নিউট্রাল ছিল। হয়তো একদিকে নেগেটিভ বেশি একদিকে পজিটিভ বেশি ছিল, কিন্তু ওভারঅল নিউট্রাল ছিল। এখন এই হাইড্রোজেনের সাইড গুলা হচ্ছে পজিটিভ হওয়ার কারণে কিছু চার্জ ওদের কাছে চলে যাবে, চলে যাওয়ার সাথে সাথে ওরা ওভারঅল নেগেটিভ চার্জড হয়ে যাবে। ওভারঅল নেগেটিভ চার্জড হয়ে গেলে তখন আবার আমাদের নেগেটিভ চিরুনিটাকে ওরা রিপেল করবে, মানে পানিগুলা কাছে আসবে, একটুখানি চার্জ নিয়ে আবার দূরে চলে যাবে, কাছে আসবে একটুখানি চার্জ নিয়ে আবার দূরে চলে যাবে। এইভাবে করতে করতে আস্তে আস্তে চিরুনিটা চার্জ হারাইতে থাকবে, হারাইতে হারাইতে একসময় হচ্ছে এফেক্টটা শেষ হয়ে যাবে, দ্রুতই নিউট্রাল হয়ে যাবে। এখন আসো, ধরো কেন হয় সেটা বুঝলাম, কিন্তু মাঝখানে আমরা একটা জিনিস পড়ে ফেলছি যেটা আমরা অত মানে মনোযোগ দিয়ে নোটিস করি নাই, কিন্তু বিষয়টা ইম্পর্টেন্ট ছিল। সেটা হচ্ছে যে আমরা ফ্রিকশন দিয়া যে করলাম, চিরুনিটাকে চার্জ করলাম, ফ্রিকশন কি করতেছে, চার্জকে ফ্রি করতেছে। কারণ ইলেকট্রনটা নর্মালি পরমাণুর মধ্যে বন্দি থাকে, কিন্তু যখন আমরা ঘষা দিচ্ছি, ঘষার মাধ্যমে যে এনার্জিটা আসতেছে, সেই এনার্জিটা ইলেকট্রনটাকে ফ্রি করতেছে। ফ্রি করার পরে ইলেকট্রন একটা পার্টিকেলে গিয়া ওকে এক্সট্রা চার্জ দিতে পারতেছে। তো এরকম অনেক কিছু দিয়ে তুমি চার্জ করতে পারবা। যেমন তুমি যদি করো, গ্লাস, গ্লাস আর হচ্ছে মনে হয় সিল্ক ছিল, সিল্কের কাপড় দিয়ে যদি কাঁচ ঘষো, তাইলে হচ্ছে কাঁচগুলা পজিটিভলি চার্জড হয়ে যাবে, আর সিল্ক হচ্ছে নেগেটিভলি চার্জড হয়ে যাবে। তারপরে তুমি যদি প্লাস্টিক আর ফেনল, ফেনল হচ্ছে একটা কাপড় টাইপের, এটা যদি ঘষো তাহলে প্লাস্টিক নেগেটিভলি চার্জড হয়ে যাবে আর ফেনল পজিটিভলি চার্জড হয়ে যাবে। এইটার জন্য তোমার হচ্ছে মানে কোন অবজেক্টকে ঘষলে কোন অবজেক্ট পজিটিভ চার্জ কোন অবজেক্ট নেগেটিভ চার্জড হবে, সেইটা তুমি হচ্ছে অবজেক্টের একটা প্রপার্টির উপর ডিপেন্ড করে। আর এটা হচ্ছে তুমি গুগলে সার্চ দিয়ে দেখতে পারবা, সেই প্রপার্টিটা যার বেশি তার হচ্ছে চার্জ বেশি নিবে, আর যার কম সে চার্জ কম নিবে।
তো এবার আসো আমরা এই টপিক থেকে সরে চার্জ কিভাবে আইডেন্টিফাই করব সেইটা দেখি। ধর তোমাকে আমি একটা ব্লক দিলাম, ব্লকে আননোন চার্জ আছে, তুমি জানো না যে চার্জটা কি। সেই ব্লকের চার্জ জানার জন্য একটা মেশিন ইউজ করা হয়, মেশিনটার নাম হচ্ছে ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ যন্ত্রটা, আগে ডিজাইনটা বলি। ডিজাইনটা হচ্ছে একটা কাচের জার থাকে, এরকম একটা পাত থাকে। প্রথমে আসো তোমার হচ্ছে এইটা হচ্ছে কর্ক দিয়ে সিল্ড থাকে এই জায়গাটা। এটা হচ্ছে গ্লাস জার, এখানে হচ্ছে ভ্যাকিউম, আর এইটা হচ্ছে একটা কন্ডাক্টর, এইটা হচ্ছে একটা থিন গোল্ড প্লেট। অনেকে অ্যালুমিনিয়াম দিয়েও করে, কিন্তু প্রসেসটা হচ্ছে এখন আমাদের বুঝতে হবে। প্রথম কথা, এইটা পুরোটা কাচের জার দিয়ে কেন আটকানো হয়েছে, আর ভিতরে ভ্যাকিউম কেন করা হয়েছে? কাচের জার দিয়ে আটকানো হয়েছে যেন বাইরে থেকে তুমি দেখতে পারো ভিতরে কি হচ্ছে, যেন লাইট পাস করতে পারে। ধরো এটা তোমার যদি চোখ হয়, তুমি যেন দেখতে পারো ভিতরে কি হচ্ছে। আর ভ্যাকিউম রাখা হয়েছে, আমরা একটু আগে যে এফেক্টটার কথা বলছিলাম যে বাতাসে থাকা পানি আমাদের চার্জের সাথে ঝামেলা করতে পারে, পুরো ভ্যাকিউম সিল করে দেওয়া হয়েছে যেন ভিতরে কোনো বাতাসই না থাকে। তাইলে আমাদের ভিতরে কি হচ্ছে সেটা বাতাসের কোনো দায় থাকবে না ঘটনার উপরে। এবার আসো, আমরা হচ্ছে কন্ডাক্টর দিয়ে রাখছি যেন ইলেকট্রন প্রবাহিত হইতে পারে। এবার ঘটনা কি ঘটবে সেইটা বোঝার আগে এই থিন গোল্ড প্লেটটা নিয়ে একটু কথা বলতে হবে। এটা হচ্ছে একটা পাতলা গোল্ডের প্লেট থাকে, সেটাকে মাঝখান দিয়ে ভাঁজ করে একটা ভি শেপ করে পরে ইউজ করা হয়। এখন নর্মালি কিন্তু প্লেটটা এরকম সরা থাকবে না একে অপরের থেকে। সরবে কেন সেটা বলতেছি, নর্মালি হচ্ছে এরকম থাকবে, মানে জোড়া লাগানো থাকবে অলমোস্ট। তো এখন মানে জোড়া লাগানোই থাকবে। এখন এই গোল্ড প্লেটের, গোল্ডের একটা হচ্ছে গোল্ড খুব ভালো কন্ডাক্টর। আর সবচেয়ে হচ্ছে গোল্ডে অল্প একটু চার্জ গেলেও, গোল্ড হচ্ছে মানে বলছিলাম না তোমাকে যে একটা বড় কাগজে চার্জ, অল্প একটু চার্জ দিলে চার্জের পাওয়ারটা কমে যাবে বা এফেক্টটা কমে যাবে, সেরকম পদার্থ পদার্থ ভ্যারি করে। ধরো তুমি একটা কাগজের মধ্যে যদি 1 কুলম্ব চার্জ দাও, সেই কাগজটা যতটুকু এফেক্টিভ হবে, একটা থিন গোল্ড প্লেটে 1 কুলম্ব চার্জ দিলে ওটা আরো বেশি এফেক্টিভ হবে। সেইটার হচ্ছে পরে বড় হইলে আরো বুঝতে পারবা, ভোল্টেজ পরে ক্যাপাসিট্যান্স নামে বিষয় আছে। যাই হোক, তোমার এবার আসো, এই গোল্ড প্লেটটা অনেক থিন কেন করছি, থিন কেন করছি যেন হালকা হয়। হালকা হইলে কি হবে, যখন তুমি চার্জ দিবা কোনো, ধরে এর মধ্যে একটু পজিটিভ চার্জ দিলা, তখন গোল্ড প্লেটটা পজিটিভলি চার্জড হবে। অ্যাজ আ রেজাল্ট গোল্ড প্লেটটা সরে যাবে। সরে কেন যাবে, কারণ এক হচ্ছে পুরো গোল্ড প্লেটটা পজিটিভলি চার্জ হওয়ার কারণে ভাঁজ করার এই সাইডটা আর ওই সাইডটা, দুইটা সাইড একে অপরকে রিপেল করবে, কারণ দুইটা সিমিলারলি চার্জড, সেম চার্জে চার্জড হওয়ার কারণে ওরা একে অপরকে রিপেল করবে। আর রিপেল করার পরে গোল্ড প্লেটটা দূরে সরে যাবে, কারণ গোল্ড প্লেটটা খুব পাতলা, কারণ এটার ওজন খুব কম। এই জন্য অল্প একটু রিপালশন ফোর্সই অনেক দূরে সরে যাবে। এখন ধরো আমাদেরকে মেশিনটা শুরুতে তো গোল্ড প্লেটটা এরকম থাকবে, এটা তো ইনিশিয়াল, এটাকে আমাদের একটু একটু ভাঁজ করতে হবে, মানে একটু দুইটাকে পাশাপাশি সরাইতে হবে। সরানোর জন্য আমরা কোনো একটা নউন চার্জ দিয়ে আমরা এটাকে চার্জ করব। ধরো আমরা একটা করলাম, প্রথমে একটা গ্লাস নিলাম, সেটার সাথে সিল্ক ঘষলাম, ঘষার পরে আমাদের কাছে গ্লাস রডটা আসলো পজিটিভলি চার্জড। বলছিলাম যে সিল্ক দিয়ে ঘষলে গ্লাস পজিটিভলি চার্জড হয়। এখন এই পজিটিভলি চার্জড গ্লাসটা আমি কন্ডাক্টরে টাচ করাইলাম, টাচ করাইলে কিছু চার্জ এখানে চলে আসবে, পুরা কন্ডাক্টরটা পজিটিভলি চার্জড হয়ে যাবে, এই গ্লাস রডটাও পজিটিভলি চার্জ হয়ে যাবে। মানে গ্লাস রড না, এই গোল্ড প্লেটটাও পজিটিভলি চার্জ হয়ে গেলে
ও একটু সরে যাবে, দুইটা পাথ মধ্যে একটু ডিস্টেন্স তৈরি হবে। এখন আমাদের ইলেকট্রোস্কোপ রেডি। এখন আমরা কি করব, আমাদের আননোন যে চার্জ আছে এই চার্জটাকে আমরা এটার কাছে আনবো, লাগাবো না, কাছে আনবো। কাছে আনলে একটা মজার জিনিস হবে। কি হবে সেটা হচ্ছে আমরা এখন এখানে এক্সপ্লেন করি। ধরো ওই জারটা রাখা লাগবে না, আমরা খালি এভাবে দেখি। ইনিশিয়াল এরকম ছিল, এটা ইনিশিয়াল এরকম ছিল, পজিটিভলি চার্জড। এখন যদি আমরা আমাদের যে বারটা সেখানে যদি পজিটিভ চার্জ থেকে থাকে, তাহলে আমাদের বার কি করবে, পজিটিভ চার্জ গুলাকে এখানে একটা রিপালশন ফোর্স হবে। আমাদের আননোন অবজেক্টটা যদি পজিটিভ হয়ে থাকে, আর যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে কি হবে সেটা আমরা এখন আবার দেখব। যদি নেগেটিভ হয়ে থাকে, এখন যদি পজিটিভ হয়ে থাকে তাহলে এটা রিপেল করে পজিটিভ চার্জ গুলাকে নিচের দিকে ধাক্কা দিবে। কারণ আমি তো উপরের কাছে আনছি, নিচের দিকে ধাক্কা দিলে এখানে পজিটিভ চার্জ বেড়ে যাবে। বেড়ে গেলে এই পাথ দুইটা রেজাল্ট হিসাবে আরো ওয়াইড হয়ে যাবে। আর যদি নেগেটিভ চার্জ হইতো তাহলে আরেকটা মজার জিনিস হইতো, তাহলে এগুলা পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করতো। ও আরেকটা জিনিস, পজিটিভ চার্জ গুলাকে ধাক্কা দিতেছে। এখন অনেকে ভাবতেছো যে পজিটিভ চার্জ তো প্রোটনে থাকে, তো প্রোটনকে কেমনে ধাক্কা দেয়? আসলে প্রোটনকে ধাক্কা দিতেছে ঠিকই, কিন্তু মূলত যেটা করতেছে সেটা হচ্ছে ইলেকট্রনকে ও অ্যাট্রাক্ট করতেছে। মানে ইলেকট্রন গুলা উপরে যাচ্ছে, কারণ প্রোটন তো নড়তে পারে না। ইলেকট্রন উপরে গেলে কি নিজে পজিটিভ চার্জ বেড়ে যাবে, আর উপরে পজিটিভ চার্জ কমে যাবে। কারণ আগে থেকে পজিটিভ চার্জ ছিল, অল্প একটু ইলেকট্রন গেলে নেগেটিভলি চার্জ হয়ে যাবে না, পজিটিভ চার্জ একটু কমবে। নেগেটিভ চার্জটা আবার করে কি, ইলেকট্রন গুলাকে এদিকে পাঠিয়ে দেয়। কিন্তু পজিটিভ চার্জ গুলা আমাদের মনে হয় অ্যাট্রাক্ট করতেছে, পজিটিভ চার্জ গুলো উপরে অ্যাকিউমুলেট হয়, আর নিচে পজিটিভ চার্জ কমে যায়। একটা জিনিস দেখবা, তোমার হচ্ছে আগে থেকে এটা পজিটিভ চার্জ ছিল, আর এই কাছে আনার ফলে যে ইফেক্টটা হয় ওইটা হচ্ছে টাচ করানোর মতো অত স্ট্রং। এই জন্য হচ্ছে তুমি বলতে পারো যে এই পজিটিভ চার্জ গুলো উপরে চলে গেলে নিচেরটা নেগেটিভলি চার্জ হয়ে যাবে না কেন? নেগেটিভলি চার্জ হবে যদি অনেক বেশি পজিটিভ চার্জ উপরে নিয়ে যেতে পারো। কিন্তু এত বেশি পজিটিভ চার্জ উপরে যায় না, কম যায়। কারণ তুমি তো খুব কাছে আনবা না, তুমি একটু দূরে রাখবা, দূরে রাখার কারণে তোমার এফেক্টটা একটু কম হবে। এজন্য নিজে পজিটিভ চার্জ কমে যাবে, আগে যা ছিল তার থেকে কমে গেলে হচ্ছে অ্যাজ আ রেজাল্ট এটা আর একটু শ্রিঙ্ক হবে, একটু কাছে আসবে। তো এখন তুমি আশা করি বুঝতে পারতেছো আইডিয়াটা হচ্ছে যে তুমি ইলেকট্রোস্কোপে আগে নিজে জানো এমন একটা চার্জ দিবা। নেগেটিভ চার্জ দিয়ে করলে কি হবে এটা তোমরা বাসায় করে দেখবা। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, তো আমি ইলেকট্রোস্কোপে শুরুতে পজিটিভ চার্জ দিয়ে পুরো কাজটা করে দেখছি। তোমরা হোমওয়ার্ক হচ্ছে ইলেকট্রোস্কোপে নেগেটিভ চার্জ দিয়ে, ইলেকট্রোস্কোপটাতে নেগেটিভ চার্জ যদি থাকতো তাইলে ইলেকট্রোস্কোপটা কেমনে অপারেট করতো সেটা বের করবা। তো পজিটিভ চার্জ দিলে কেমনে অপারেট করে, পজিটিভ চার্জ আমরা দিব, দেওয়ার পরে আমরা আমাদের আননোন অবজেক্টটা এটার কাছে আনবো। কাছে আনার পরে যদি দেখি গ্যাপ আরো বেড়ে গেছে, তার মানে আমাদের আননোন অবজেক্টটা পজিটিভলি চার্জড। আর যদি দেখি কাছে আনার পরে গ্যাপ কমে গেছে, তাইলে বুঝবো আমাদের আননোন অবজেক্টটা নেগেটিভলি চার্জড। এভাবে আমরা আমাদের আননোন অবজেক্টের চার্জ ফিগার আউট করে ফেলতে পারবো যদি আমাদের দেওয়া থাকে। কি বলে তোমার, আমাদের ইলেকট্রোস্কোপটা কোন চার্জ দিয়ে চার্জ করছি সেটা যদি জানা থাকে, তাইলে হচ্ছে আমরা করব। এখন দেখো এই সিমিলার এক্সপেরিমেন্ট একটু হিন্টস দিই হোমওয়ার্কের জন্য। সিমিলার এক্সপেরিমেন্টে যদি তুমি নেগেটিভ চার্জ থাকতো ইলেকট্রোস্কোপে তাহলে এফেক্টটা কিন্তু অপোজিট হইতো, কারণ চার্জ উল্টাই গেলে তো এফেক্ট উল্টাই যাবে। সেজন্য ইলেকট্রোস্কোপে কোন চার্জ আছে সেটা আমাদের জানা জরুরি। এবার আসো, আমরা ইনডিউসড কারেন্ট, ইনডিউসড ইলেকট্রিসিটি না আর কি, কি বলে, ইনডিউসড কারেন্টই বলে, বা আবেশিত চার্জ। এটা বাংলা হচ্ছে, আবেশিত চার্জ জিনিসটা কেমনে কাজ করে। ধরো তুমি চার্জ বানাইতে চাও, তোমার কাছে একটা মেটাল বল আছে। মেটাল বল তো পুরো নিউট্রাল নিজে, কারণ এর মধ্যে যতটুকু পজিটিভ চার্জ আছে ততটুকু নেগেটিভ চার্জ আছে। আচ্ছা, এভাবে কি আঁকা যায়? হ্যাঁ যায় যায়। ধরো এই মেটাল বল আছে একটা, আর
সিমিলার মেটাল বল আছে আরেকটা, তোমার হচ্ছে বা সিমিলার নেসেসারি না, বল হইলেই হবে। এই দুইটা মেটাল বল আছে, দুইটা বলই এখন চার্জ জিরো, এইটাও জিরো, এইটাও জিরো, কারণ পজিটিভ আর নেগেটিভ সমান সমান আছে। আর তুমি চাও একটাকে পজিটিভলি চার্জ করতে, একটাকে নেগেটিভলি চার্জ করতে। করার জন্য একটা প্রসেস আছে, সেটাকে বলে তোমার হচ্ছে আবেশ করা, তড়িৎ আবেশ। প্রসেসটা কাজ কেমনে করে বলি, তুমি প্রথমে দুইটাকে পাশাপাশি আনবা, পাশাপাশি বলতে কন্ট্যাক্টে, এখানে হচ্ছে কন্ট্যাক্ট থাকতে হবে। কন্ট্যাক্টে আনার পরে তুমি আরেকটা চার্জড পার্টিকেল, ধরো আমি জানি পজিটিভলি চার্জ, ওই যে গ্লাস রড, সিল্ক দিয়ে ঘষার পর একটা গ্লাস রড নিয়ে আসলাম এটার কাছে, আনলে কি হবে, পুরা মেটালের মধ্যে নেগেটিভ চার্জ গুলো এইদিকে আসবে গ্লাস রডের কাছে, আর পজিটিভ গুলা দূরে চলে যাবে। এখন এই গ্লাস রডটা কাছে আনা অবস্থায় যদি তুমি হঠাৎ এইগুলো সরাই ফেলো, এগুলো যদি আবার দূরে নিয়ে যাও, তোর কন্ট্যাক্ট থাকার কারণে চার্জগুলো এটার মধ্যে দিয়েও ফ্লো করতে পারছে। এখন এদিকে একটু পজিটিভ বেশি, এদিকে একটু নেগেটিভ বেশি, তুমি যদি এখন এই দুটাকে আলাদা করে সরাই ফেলো, তাইলে এটা ওভারঅল নেগেটিভলি চার্জড হয়ে যাবে, এটা ওভারঅল পজিটিভলি চার্জড হয়ে যাবে। কেন? কারণ এই গ্লাস রডটা কিছু ইলেকট্রন নিজের দিকে টানছে। তো ইলেকট্রন টানার ফলে এই এই গ্লাস রডটা ধরো টু থেকে ওয়ানে কিছু ইলেকট্রন চলে আসছে। আচ্ছা, তো ধরো ইলেকট্রন গুলো যখন ওয়্যারের মধ্যে দিয়ে যাইতে চাচ্ছে, তখন এগুলা অনেক কিছুর সাথে টাক খাচ্ছে। তো ধরো কন্ডাক্টিভিটির থেকে আরো ইউজফুল একটা প্রপার্টি হচ্ছে কন্ডাক্টিভিটির উল্টাটা। ধরো হিটের ক্ষেত্রে আমরা কত দ্রুত যাইতে পারি সেটা দিয়া এক্সপ্লেন করি, কিন্তু ইলেকট্রিসিটির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এক্সপ্লেন করা হয় হচ্ছে রেজিস্ট্যান্স দিয়া। রেজিস্ট্যান্স মানে কতটুকু বাধা পায় ও, মানে ও যাইতে চাচ্ছে, কারণ কত দ্রুত যাইতে পারে তার থেকে আমরা ভালো এক্সপ্লেন, মানে বেশিরভাগ ক্ষেত্রে এক্সপ্লেন করা হয় এটা বলে যে ওয়ারটা ইলেকট্রন গুলাকে কতটুকু রেজিস্ট করতেছে যাইতে। মানে ভোল্টেজ 1 থেকে ভোল্টেজ 2 তে তুমি যাইতে পারবা, চার্জ যাবে ঠিকই, কিন্তু কত দ্রুত যাবে, মানে কারেন্ট কত বেশি হবে তার ডিপেন্ড করবে রেজিস্ট্যান্স কত কম হবে। রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কমবে, রেজিস্ট্যান্স কমলে কারেন্ট বাড়বে। তো ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা কন্ডাক্টিভিটি না দিয়ে রেজিস্ট্যান্স ইউজ করি। এখন ধরো এই প্রপার্টি থেকে তোমরা হয়তো ধারণা করে ফেলছো, মানে যে ভোল্টেজ ডিফারেন্স যদি সেম হয় তাহলে কারেন্ট যত বাড়বে আর রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স যত বাড়বে কারেন্ট তত কমবে। ধরো একটা সূত্র আছে, সূত্রটা ধরো আরো ডিটেলস এক্সপ্লেনেশন আছে, কিন্তু আজকের জন্য সূত্রটা শুধু বলে দিয়ে যাই, তোমরা হচ্ছে এখন ইউজ না করতে পারলেও মানে জেনে রাখলে অসুবিধা নাই। ভি ইকুয়ালস টু আই আর, এটা ধরো আই হচ্ছে কারেন্ট, ভি হচ্ছে ভোল্টেজ, আই হচ্ছে কারেন্ট, আর আর হচ্ছে রেজিস্ট্যান্স। হ্যাঁ দেখো, ভি যদি সেম হয় তাহলে আই ইনটু আর সবসময় সেম হবে, মানে দুটো জিনিসকে মাল্টিপ্লাই করলে রেজাল্ট যদি সবসময় সেম হইতে হয় তাইলে কি হইতে হবে, একটা বাড়লে আরেকটাকে কমতে হবে, আর একটা কমলে আরেকটাকে বাড়তে হবে। তো এতটুকু আইডিয়া মাথায় রাখলে তাইলে হচ্ছে হবে। ধরো ইলেকট্রিসিটি আর চার্জ সম্পর্কে তোমাদের একদম বেসিক আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি, যে ধরো এই জিনিসটা যে আছে এমন না যে তোমাদের আজকে ক্লাস করার পরে এটার উপরে এক্সপার্ট হয়ে যেতে হবে, তোমাদের খালি ধারণাটা থাকতে হবে যে চার্জ নামে একটা প্রপার্টি আছে পদার্থের, আর সেই জিনিসটা কেমনে কাজ করে সেইটা সম্পর্কে একটা ধারণা থাকলে পরে যেন পড়তে তোমাদের সুবিধা হয় এটা সম্পর্কে। মানে আজকে ক্লাসের পরে কারো যদি মনে হয় যে আমি তো ইলেকট্রিসিটি ভালো বুঝতে পারিনি, তাহলে তার অসুবিধা নেই। মানে ইলেকট্রিসিটির উপরে তোমাদের ওস্তাদ বানানো হচ্ছে আজকে ক্লাসের উদ্দেশ্য ছিল না, আজকে হচ্ছে ইন্ট্রোডাকশন ছিল, যে ইলেকট্রিসিটি কি, সেটা হচ্ছে আসলে কেমন সেটা সম্পর্কে তোমাদের পরিচয় করাই দিছি। এরপরে তোমরা হচ্ছে ভবিষ্যতে যখন আরো পড়াশোনা করবে তখন হচ্ছে এটা সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবা। তো আজকে ক্লাস থেকে হচ্ছে কি কি তোমাদের জানা উচিত সেটা হচ্ছে, প্রথমে ধরো ফান্ডামেন্টাল ফোর্স গুলোর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স একটা আছে গ্র্যাভিটেশনাল ফোর্সের মতো, আর অ্যাটম গুলার স্ট্রাকচার তোমাদের অন্য জায়গা থেকে জানা উচিত, কারণ ধরো আজকে ক্লাসে অত ডিটেলসে অ্যাটমের স্ট্রাকচার বলতে পারিনি।
অ্যাটমের স্ট্রাকচারটা তোমরা দেখে নিও, একটা কাজ করতে পারো, অ্যাটমের স্ট্রাকচার গুলা সেটা তো বলছি। তারপরে হচ্ছে ইলেকট্রোস্কোপ পরেও পড়াইছি, কোয়ান্টাইজেশন অফ চার্জ নিয়ে হচ্ছে ভালোই আলোচনা করছি, চার্জ কেন হচ্ছে কন্টিনিউয়াস না, কেন ছোট ছোট পার্ট মিলে গঠিত হয়। তারপরে চার্জের দুইটা টাইপ হচ্ছে, সিমিলার টাইপ রিপালস করে না অ্যাট্রাক্ট করে, সেটা কেমনে বের করছে সেটা এক্সপ্লেইন করছি। তারপরে কেন হচ্ছে আমরা পদার্থগুলা ফোর্স ফিল করে না, কারণ সবগুলা নিউট্রাল থাকে, প্লাস মাইনাস সমান থাকে, সেজন্য নিউট্রাল হয়। কেন হচ্ছে একটা অবজেক্ট আর একটা অবজেক্টের মধ্যে দিয়ে চলে যায় না, সেটাও এক্সপ্লেন করছি। এবার চিরুনি দিয়ে কাগজ যে অ্যাট্রাক্টেড হয়, পুরো প্রসেসটা এক্সপ্লেন করছি, এখন তোমরা নিজেরও এটা এক্সপ্লেন করতে পারবা। তারপরে গরমকালে কেন ঝামেলা হয় সেটা বুঝাইছি। আর ইলেকট্রোস্কোপটা পড়াইছি পুরাটা, যে কেমনে হচ্ছে চার্জ আইডেন্টিফাই করবা, যে পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ। আবার একটা হোমওয়ার্ক দিছি, যে ইলেকট্রোস্কোপে আমি পজিটিভ চার্জ দিয়ে করে দেখাইছি, তোমরা নেগেটিভ চার্জ ইলেকট্রোস্কোপে থাকলে কেমনে কাজ করবে সেটা নিজেরা বের করবা। এবার কেমনে আমরা হচ্ছে কোনো চার্জ না থাকলে একটা অবজেক্ট, চার্জ অবজেক্ট থেকে আরো দুইটা চার্জ অবজেক্ট বানাইতে পারি, সেটা বের করে বলছি। তারপর হচ্ছে কারেন্ট, ভোল্টেজ আর রেজিস্ট্যান্স সম্পর্কে একটা কোয়ালিটেটিভ ধারণা দিছি। মানে এটা যে তোমাদের ম্যাথ করতে পারবে এমন দরকার নাই, জিনিসটা সম্পর্কে একটা ধারণা থাকলেই হবে। তো এইগুলো যদি তোমাদের মোটামুটি বুঝতে পারো, তাইলে আজকের ক্লাসটা তোমরা ভালো মতো কোর্স ধরে নিতে পারো।